একসময় যে চীন দরিদ্রে ভরা ছিল, সেই চীন আজ বিশ্বের মানচিত্রে একটি সুপার পাওয়ার। তবে কয়েকদিনে কয়েকটি পরিকল্পনাতেই চীন সুপার পাওয়ার হয়নি। প্রায় 4 দশক ধরে একের পর এক বাস্তবসম্মত পরিকল্পনা বা সংস্কার দেশটিকে আজ এই উচ্চতায় নিয়ে যায়। কিন্তু কিভাবে? কী সেই পরিকল্পনা বা সংস্কার? তা প্রয়োগই বা হয় কীভাবে? কীভাবে চীন একটি সুপার পাওয়ারে পরিণত হয়? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। প্রথমেই আসা যাক, এই আধুনিক চীনের সূচনা হয় কখন। 1978 সালে মাও সেতুংয়ের পর চীনের শাসনভার গ্রহণ করেন দেং জিয়াওপিং, যাকে ফাদার অফ মডার্ন চায়না বলা হয়। তার আইডিওলজি ছিল মাওর থেকে সম্পূর্ণ আলাদা। তার সঠিক পরিকল্পনা ও দূরদৃষ্টিতা চীনকে এক শক্তিশালী আধুনিক রাষ্ট্রে পরিণত করে। ক্ষমতা আসার পর তিনি ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা ও সংস্কার গ্রহণ করে, যা চীনকে সুপার পাওয়ারে পরিণত করে। ক্ষমতায় আসার পর তিনি প্রথমে কৃষিক্ষেত্রে সংস্কারে মনোযোগী হন। দেং জিয়াওপিং হাউসহোল্ড রেসপন্সিবিলিটি সিস্টেম চালু করেন, যে পদ্ধতিতে সমস্ত জমি দীর্ঘমেয়াদী লিজে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় এবং কৃষকদের উপর ছেড়ে দেওয়া হয় তারা কী শস্য উৎপাদন করবে, কেমনভাবে উৎপাদিত শস্যের ব্যবসা ম্যানেজ করবে, কীভাবে প্রফিট করবে ইত্যাদি। ফলে মাওর শাসনকালে যে পরাধীনতার মধ্যে কৃষকদের থাকতে হতো, তা থেকে অনেকটা স্বাধীনতা দেওয়া হয়। এছাড়া উৎপাদিত শস্যের একটি নির্দিষ্ট অংশ অবশ্যই সরকারকে বিক্রি করতে হবে এবং তার থেকে যত বেশি শস্য উৎপাদন করবে তা তারা যেখানে খুশি বিক্রি করে মুনাফা অর্জন করতে পারবে। ফলে কৃষকদের মধ্যে উৎপাদন বৃদ্ধি করার জন্য উৎসাহ লক্ষ্য করা যায়। ফলে কৃষকদের রোজগার বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মানও বৃদ্ধি পেতে থাকে। এই একই রকম সংস্কার শিল্পের উপরও প্রয়োগ করেন দেং জিয়াওপিং, যা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি সিস্টেম নামে পরিচিত। মাওয়ের শাসনকালে শিল্পের নিয়ন্ত্রণ ছিল কমিউনিস্ট পার্টির হাতে, যেখানে রাজনৈতিক হস্তক্ষেপ ছিল যথেষ্ট বেশি। কিন্তু দেং জিয়াওপিং ফ্যাক্টরির দায়িত্ব তুলে দেয় ম্যানেজার ও কর্মচারীদের ওপর। ফলে তারা বেশি স্বাধীনতা পায়। তারা কী উৎপাদন করবে, কীভাবে প্রফিট করবে, কত দামে বিক্রি করবে, প্রোডাকশন লক্ষ্য কী হবে ইত্যাদি। ফলে কর্মচারী বা শ্রমিকদের মধ্যে উৎসাহ যথেষ্ট বৃদ্ধি পায় উৎপাদন বৃদ্ধি ও বেশি মুনাফা অর্জনের জন্য। ফলে কর্মচারীরা বেশি পরিশ্রমে বেশি ইনসেন্টিভ লাভ করে এবং উৎপাদন বৃদ্ধি পায় এবং রপ্তানিও ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং দেশের অর্থনীতি মজবুত হতে থাকে। দেং জিয়াওপিং শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটায়। 1986 সালে সকলের জন্য 9 বছর পর্যন্ত ফ্রি অ্যান্ড কম্পালসারি শিক্ষা ব্যবস্থা চালু করেন, অথচ ভারতে এই ব্যবস্থা চালু হয় 2009 সালে। দেং জিয়াওপিং কেবল আইন করেই চুপ করেছিলেন না, সরকার ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার অর্থ বরাদ্দ বৃদ্ধি করতে থাকে। 1980 সালে চীন সরকার শিক্ষা খাতে খরচ করত জিডিপির 2%, তা ধীরে ধীরে বৃদ্ধি করে 2012 সালে জিডিপির 4.01%-এ নিয়ে যায়। তবে ভারতের যে লেটেস্ট ফিগার দেখা যায়, তাতে শিক্ষা খাতে ব্যয় টোটাল জিডিপির 2.9%। এছাড়া টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিংয়ে জোর দেওয়া হয়। লোককে সেই সমস্ত জিনিস শেখানো হয় যা চাকরিতে প্রয়োজন। শিক্ষা ব্যবস্থা যথেষ্ট ব্যয় বৃদ্ধি করতে থাকে। দেশ উন্নতির পথে এগিয়ে যায়, কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। ফলে চীনের সাক্ষরতার হার আমূল পরিবর্তন ঘটে। 1982 সালে যা ছিল 65%, 2021 সালে তা 99% ছাড়িয়ে যায়, যেখানে বর্তমানে ভারতের সাক্ষরতার হার 77.7%। একইভাবে স্বাস্থ্য খাতেও চীন ব্যয় বৃদ্ধি করে। 2022 সালে টোটাল জিডিপির 7%, যেখানে ভারতে 2022 সালে ব্যয় করে টোটাল জিডিপির 2.2%। এছাড়া 1980 সালে দেং জিয়াওপিং স্পেশাল ইকোনমি জোন তৈরি করে এবং নিয়মকানুন সরলীকরণ করে, যাতে বিদেশি পুঁজি সেখানে বিনিয়োগ করতে পারে। তবে বিদেশি কোম্পানিগুলো যখন বিনিয়োগ করবে, তখন তাদের এডুকেটেড এবং স্কিল্ড পার্সনের প্রয়োজন। তাই দেশের শিক্ষা না থাকলে তা সম্ভব নয়, যেটা দেং জিয়াওপিং ভীষণভাবে উপলব্ধি করেন। তাই শিক্ষায় জোর দিতে শুরু করেন। ফলে দক্ষ শ্রমিকের পাশাপাশি সস্তায় লেবার এবং আমলাতন্ত্রও সরলীকরণ করা হয় এবং ওপেন ডোর পলিসি করা হয়, যাতে বিদেশি বিনিয়োগ বেশি পরিমাণ ঘটে, যাকে উদার অর্থনীতি হিসাবে চিহ্নিত করা হয়। যা চীন 1978 সালে করে, তা ভারত চালু করে 1990 সালে। সুতরাং এই ওপেন ডোর ইকোনমি পলিসির ফলে অ্যাপেল, নাইক ইত্যাদি মতো কোম্পানিগুলো আসতে শুরু করে। 1980 সালে যেখানে এফডিআই ছিল $0.06 বিলিয়ন, সেখানে 2022 সালে তা হয় $189.1 বিলিয়ন। ফলে চীনের মানুষেরা দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে থাকে। আবার সরকারও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার যেমন রেল লাইন, শহরে পাবলিক ট্রান্সপোর্ট ইত্যাদি ক্ষেত্রে ইনভেস্ট করতে থাকে। পাশাপাশি সায়েন্টিফিক রিসার্চে জোর দেওয়া হয়। এছাড়া এনার্জি প্রোডাকশন বৃদ্ধি করতে থাকে। ফলে দেশে বেকারত্বের হার কমতে কমতে একটি শক্তিশালী অর্থনীতি তৈরি হয়। সুতরাং চীন ধাপে ধাপে পরিকল্পনা মাফিক বিভিন্ন ক্ষেত্রে
সংস্কারের মধ্যে দিয়ে একটি শক্তিশালী অর্থনীতি এবং উন্নত দেশে পরিণত হয়, এবং মজবুত অর্থনীতি চীনকে একটি শক্তিশালী সামরিক ব্যবস্থাও গড়ে তুলতে সাহায্য করে। বিশ্বের দরবারে চীন দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ, যা বাস্তবে সত্যি একটি সুপার পাওয়ার। দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে চীন কিভাবে একটি সুপার পাওয়ারে পরিণত হয়। এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।